দেখো এখানে সাইট কথার অর্থ কোষ, আর লিউকো কথার অর্থ হচ্ছে বর্ণহীন। লিউকোসাইট বর্ণহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এসএসসি জীববিজ্ঞানের ৬ষ্ঠ অধ্যায়ের উপর জীবের পরিবহন এই চ্যাপ্টারের উপর ধারাবাহিকভাবে ভিডিও আপলোড হচ্ছে। তোমরা যদি পূর্বের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অথবা এই পেজের পূর্ব ভিডিওগুলো দেখে আসবে, তাহলে তোমার অনেক উপকার হবে। কারণ একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও কিন্তু কানেকশন থাকে। তো আজকে আমরা আলোচনা করব, দেখো, রক্ত ও রক্তের উপাদান নিয়ে। আমাদের আজকে 4 নাম্বার ক্লাস। এর আগে কিন্তু 3টা ক্লাস হয়ে গেছে। তা রক্ত ও রক্তের উপাদানের মধ্যে কি জিনিস আছে এই নিয়ে থাকতেছে আজকে বিস্তারিত ক্লাস। শুরুতেই তাহলে প্রশ্ন আসতে পারে, রক্ত কি? তো রক্তের বর্ণনা দেওয়ার আগে আমি বলি যে রক্ত হলো জীবনী শক্তির মূল উপাদান। যদি আমার দেহের মধ্যে কোনো ব্লাড না থাকে তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। এর কারণ হলো রক্ত একমাত্র মানব দেহের পরিবহন করা, সে সারা দেহের মধ্যে অক্সিজেন সরবরাহ করে এবং প্রত্যেকটা কোষ থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে আমার দেহ থেকে বের করে দেয়। এছাড়া আরো অন্যান্য বজ্র পদার্থগুলো বের করে দেয়। রক্ত মানবদেহের অন্যতম পরিবহন কলা। রক্ত ছাড়া আমাদের জীবনকে কখনোই কল্পনা করা যাবে না। এই রক্তটা আমার দেহের মধ্যে উৎপন্ন হয়, আমার দেহের মধ্যে দূষিত হয়, আবার আমার দেহের মধ্যেই বিশুদ্ধ হয়। অর্থাৎ রক্ত আমার দেহের মধ্যে উৎপন্ন হবে, দূষিত হবে আমার দেহের মধ্যে, বিশুদ্ধ হবে কিন্তু আমার দেহের মধ্যে। এই শুধুমাত্র রক্ত নালী এবং হৃৎপিণ্ডের মধ্যে এই রক্তটা আবদ্ধ অবস্থায় থাকে বলে এই রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় বদ্ধ সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের মধ্যে মূল 3টা উপাদান আছে, আমি কিন্তু বলেই ফেলছি। ধমনী, শিরা, কৈশিক জালিকা, আর একটা উপাদান, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা, এই 4টা উপাদান নিয়ে কিন্তু আমাদের রক্ত সংবহন তন্ত্র গঠিত। রক্ত সংবহন তন্ত্র কেন বললাম? কারণ তন্ত্র সর্বদাই বৃহৎ অর্থে ব্যবহৃত হয়, অঙ্গ ছোট অর্থে ব্যবহৃত হয়। দেখো তন্ত্রের মধ্যে অনেকগুলো অঙ্গ থাকে, যেমন হৃৎপিণ্ড, ধমনী, শিরা, এই প্রত্যেকটা একটা অঙ্গ। সো রক্ত হচ্ছে একটা ক্লোজ সিস্টেম। রক্ত সংবহন তন্ত্র হচ্ছে একটা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বা বদ্ধ সংবহন তন্ত্র। তাহলে শুরুতে এখন আমরা প্রথম প্রশ্নটা কি পড়ব, রক্ত কি? দেখো রক্ত হচ্ছে মানব দেহের মধ্যে অন্যতম উপাদান। এর সংজ্ঞায়িত করলে কিন্তু শেষ করা যাবে না। তারপর ছোট্ট একটা সংজ্ঞার মধ্যে অনেক কিছু লুকায়িত অবস্থায় আছে। এই রক্তটা কি? রক্ত হচ্ছে, দেখো রক্ত আমি যদি বলি যে রক্ত লাল বর্ণের, লাল বর্ণের লবণাক্ত, লবণাক্ত তরল যোজক কলা, তরল যোজক কলা। রক্ত কি ভাইয়া বলতো? রক্ত হলো লাল বর্ণের তরল যোজক কলা। এই প্রত্যেকটা পয়েন্টের কিন্তু একটা তাৎপর্য আছে। তার আগে কিন্তু এখানে বলতে পারি যে রক্ত ঈষৎ ক্ষারীয়। রক্ত কেমন বলতো? ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয় লাল বর্ণের তরল যোজক কলা। ঈষৎ শব্দের অর্থটা কি? ঈষৎ শব্দের অর্থ হচ্ছে কম, অল্প পরিমাণ। আর ক্ষারীয় মানে কি? সে তো ক্ষার কন্ডিশনে আছে, অর্থাৎ রক্ত ক্ষার ধর্মী। রক্তের বর্ণটা, রক্তের ধর্মটা কি বলতো? রক্ত হচ্ছে ক্ষার ধর্মী লাল বর্ণের তরল যোজক কলা। ক্ষার কেন? আমরা পিএইচ স্কেল সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আছে। পিএইচ স্কেলকে 0 থেকে 14 এবং মাঝামাঝি একটা মান থাকে, সেটা হচ্ছে 7। তাই পিএইচ স্কেলটা কি 0 থেকে 14 এবং মাঝামাঝিতে হলো কি 7। অর্থাৎ 7-এর নিচে যারা আছে তারা অ্যাসিড, 7-এর উপরে যারা যাবে তারা হচ্ছে ক্ষার। আর 7-এ যারা অবস্থান করবে, পিএইচ যদি 7 হয়, যেমন পানির পিএইচ 7, পানি হচ্ছে নিরপেক্ষ। তো রক্তের পিএইচটা কত? আমাদের রক্তের যে পিএইচ, এই পিএইচ এর মান 7.2 থেকে 7.4। দেখো তো 7.2 থেকে 7.4 অর্থাৎ 7 থেকে একটু বেশি। তারপর রক্ত ক্ষারীয় তবে খুব কম ক্ষারীয়। রক্ত ক্ষারীয় তবে খুব কম ক্ষারীয়। ওকে, এবার আসি লাল বর্ণের তরল যোজক কলা। লাল জিনিসটা কি? লাল কেন হয়? লাল হয় কিসের কারণে বলতো? লাল হয় আমাদের রক্তের মধ্যে একটা উপাদান আছে, এর নাম হচ্ছে হিমোগ্লোবিন।
তাহলে আমাদের রক্তের মধ্যে কি আছে বলতো? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন আমাদের রক্তের মধ্যে থাকার কারণে আমাদের রক্তের বর্ণটা কি হয় বলতো? লাল হয়। এখন প্রশ্ন হলো, হিমোগ্লোবিন কয়টা উপাদান দিয়ে তৈরি হয়? হিমোগ্লোবিন উপাদান হচ্ছে দুইটা। দেখো, হিমোগ্লোবিন দুইটা শব্দের সমন্বয়ে তৈরি হয়। একটা হচ্ছে হিম, আর একটা হচ্ছে কি বলতো ভাইয়া? গ্লোবিন। একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। হিম শব্দের অর্থ কি? হিম শব্দের অর্থ হচ্ছে লৌহ বা আয়রন। লৌহ বা লৌহ বা আয়রন। লৌহ বা আয়রন। ওকে। আর গ্লোবিন, আমরা বায়োলজিতে একটা শব্দ জানি, যে সমস্ত শব্দের শেষে ইন থাকে তারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? প্রোটিন। তাহলে গ্লোবিন হচ্ছে কি এক ধরনের প্রোটিন। প্রোটিন। তাহলে গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। বাংলায় একে বলতেছে কি আমরা? আমিষ। বাংলায় বলি আমিষ। ওকে। তাহলে হিমোগ্লোবিন দুইটা শব্দের সমন্বয়ে তৈরি হয়। একটা হচ্ছে হিম, যার অর্থ হচ্ছে লৌহ বা আয়রন, এবং গ্লোবিন, যার শব্দের অর্থ হচ্ছে প্রোটিন বা আমিষ। তাহলে হিমোগ্লোবিন প্রোটিন এবং লোহের সমন্বয়ে তৈরি হয়। এই জন্য ডাক্তারের কাছে গেলে তোমাদেরকে কি বলে? যে আয়রন সমৃদ্ধ খাবার খাও, আয়রন সমৃদ্ধ খাবার খাও। কেন? কারণ আয়রন সমৃদ্ধ খাবার খেলে রক্তের মধ্যে হিমোগ্লোবিনটা বেড়ে যায়। আর আমার রক্তের মধ্যে যদি হিমোগ্লোবিনটা ভালো থাকে, তাহলে কিন্তু আমি স্বাভাবিক সুস্থ এবং স্বাভাবিক থাকবো। যারা হিমোগ্লোবিনের পরিমাণটা কম, তাদের শারীরিক দুর্বলতা আছে, তাদের শ্বাসকষ্ট আছে। কেন? হিমোগ্লোবিন রক্তের মধ্যে কি করে? হিমোগ্লোবিন রক্তের মধ্যে হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেনটাকে সরবরাহ করে, তাই না? তাহলে এই হিমোগ্লোবিনটা কি করে? এই হিমোগ্লোবিন হিমোগ্লোবিন আমাদের রক্তের মধ্যে কি করে? হিমোগ্লোবিনটা রক্তের মধ্যে হিমোগ্লোবিন হিসেবে সারা দেহে রক্ত সরবরাহ করে। হিমোগ্লোবিন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন হিমোগ্লোবিন হয়ে যায়। এই হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন প্রত্যেকটা কোষের কাছে নিয়ে যায় হিমোগ্লোবিন, এবং কোষকে ডাকতে থাকে কার লাগবে অক্সিজেন। তো যে কোষের অক্সিজেন লাগবে সেই কোষটাকে সাড়া দিয়ে বলে যে আমার অক্সিজেন লাগবে, তুমি আমাকে অক্সিজেন দাও। তখন হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা ভেঙে যায়। হিমোগ্লোবিনটা ভেঙে গিয়ে নতুন করে আবার কি তৈরি হয় বলতো? হিমোগ্লোবিন, এবং অক্সিজেনে পরিণত হয়, এবং এই অক্সিজেনটাই আমাদের কোষের মধ্যে প্রবেশ করে। আর হিমোগ্লোবিন পুনরায় আবার কিন্তু আমার ফুসফুসের কাছে চলে আসে। তাহলে হিমোগ্লোবিন সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার কিনা? হিমোগ্লোবিন হচ্ছে লাল বর্ণের তরল যোজক, তাই না? লাল বর্ণের জন্য দায়ী। এই লাল বর্ণের জন্য দায়ী যে উপাদানটা, তাকে বলি আমরা হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন দুইটা উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন, অর্থাৎ লৌহ এবং প্রোটিনের সমন্বয়ে কিন্তু হিমোগ্লোবিন তৈরি হয়। এবং হিমোগ্লোবিনের প্রধান যে কাজটা, সে কি করে? হিমোগ্লোবিন হিসেবে সারা দেহে আমার অক্সিজেন সরবরাহ করে। ওকে, তাহলে আমরা প্রথমে ঈষৎ ক্ষারীয় শব্দের অর্থ শিখলাম, লাল কেন হয় সেটা শিখলাম। এবার লবণাক্ত। রক্তকে যদি তুমি মুখে দাও তাহলে দেখবা যে নোনতা ভাব আছে, অর্থাৎ রক্ত হালকা লবণাক্ত। তরল যোজক কলা। তরল তো বটেই, সে তো সলিড না। আর যোজক কলা আমরা কাদেরকে বলি? যোজক কলা আমরা তাদেরকেই বলি যারা একাধিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি করে বলতো? যোগাযোগ রক্ষা করে বা সংযোগ সাধন করে, সমন্বয় সাধন করে। তাহলে রক্ত কিভাবে আমার দেহের মধ্যে সমন্বয় সাধন করে? দেখো, আমার হার্টের মধ্যে থেকে একটা রক্তের কণিকা আমার একদম পায়ের যে ক্ষুদ্র একটা কোষ আছে, অথবা হাতের একটা ক্ষুদ্র কোষ আছে, সেই কোষের মধ্যে কিন্তু অক্সিজেন সরবরাহ করতেছে। তাহলে ওই ক্ষুদ্র কোষটা এবং এই যে হৃৎপিণ্ডের মধ্যে যোগাযোগ করাচ্ছে হচ্ছে রক্ত। সুতরাং রক্ত যোজক কলা বা সংযোগকারী কলা। তাহলে আশা করি রক্ত সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। এবার যাব আমরা হচ্ছে রক্তের উপাদান নিয়ে। দেখো, রক্তের উপাদান হচ্ছে দুইটা। রক্তের উপাদান কয়টা বলতো? দুইটা। একটা হলো রক্ত রস, আর একটা হলো রক্ত কোষ। একে আমরা অন্য নামে রাখতে পারি রক্তের কণিকা। দেখো, রক্ত রসের পরিমাণটা রক্তের মধ্যে কত পার্সেন্ট? রক্তের মধ্যে 55%। তার মানে বোঝা গেল যে রক্তের মধ্যে ম্যাক্সিমাম অংশ, মানে বেশিরভাগ অংশই হচ্ছে কি বলতো? রক্তরস। আর রক্তের কণিকা থাকে কত পার্সেন্ট বলতো? 45%। রক্তরস থাকে হলো 55%, আর রক্তকোষ বা রক্ত কণিকা থাকে হচ্ছে 55%। ওকে। তাহলে এবার রক্তরস নিয়ে একটু কথা বলি, যে রক্তরস জিনিসটা কি। দেখো, রক্তের মধ্যে বর্ণহীন তরল পদার্থকে আমরা রক্তরস বলেছি। আবার বলতেছি যে রক্তরসটা কি? রক্তরস হচ্ছে রক্তের বর্ণহীন তরল অংশ।
বর্ণহীন কেন? কারণ এর মধ্যে ম্যাক্সিমাম অংশ থাকে হচ্ছে পানি, অর্থাৎ রক্তরসের ম্যাক্সিমাম উপাদানটা কি বলতো, এর মধ্যে বেশিরভাগ থাকে হচ্ছে পানি। এছাড়া আরো অন্যান্য উপাদান আছে। দেখো কি কি উপাদান আছে। আমরা যে সমস্ত খাবার খাই এই খাবারের ম্যাক্সিমাম উপাদানটাই থাকে হচ্ছে রক্তরসের মধ্যে বা রক্তের মধ্যে যাবে। তো রক্তরসের মধ্যে দেখো আমি কি খাই, আমি ভাত খাই বা গ্লুকোজ খাই, আমি আমিষ খাই, আমি চর্বি খাই, এই সমস্ত উপাদানগুলো রক্তের মধ্যে থাকবে। এছাড়াও আর কি কি উপাদান এই রক্ত রসের মধ্যে আছে, দেখো প্রোটিন। তাহলে আমরা কিন্তু আমিষ জাতীয় খাবার খাই, তাই না? এই প্রোটিনের মধ্যে আছে কি অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। দেখো অ্যালবুমিন ইন আছে, তার মানে কি এটা একটা প্রোটিন। গ্লোবিউলিন ইন এটা একটা প্রোটিন। ফাইব্রিনোজেন এটাও কিন্তু একটা প্রোটিন। তবে ফাইব্রিনোজেন এরা হচ্ছে নিষ্ক্রিয় প্রোটিন। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, যে সমস্ত প্রোটিনের সামনে প্রো এবং শেষে জেন থাকে তারা কিন্তু নিষ্ক্রিয় প্রোটিন। কিভাবে? ধরো ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, তাহলে এখানে কি শব্দ আছে? জেন। আবার আর একটা দেখো প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন। তাহলে এখানে দুইটা জিনিস দেখো, খেয়াল করে দেখো, একটা শব্দের একটা প্রোটিনের শেষে আছে জেন, আবার এই প্রোটিনের শুরুতে আছে হচ্ছে প্রো। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে সমস্ত প্রোটিনের শুরুতে কি থাকে, প্রো থাকে, শেষে জেন থাকে, সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় প্রোটিন। এটা খুব টেকনিক্যালি মনে রাখতে হবে। ফাইব্রিনোজেন এর সক্রিয় অবস্থাটা কি? এর সক্রিয় অবস্থাটা হচ্ছে ফাইব্রিন। এর সক্রিয় অবস্থাটা হচ্ছে ফাইব্রিন। আর প্রোথ্রম্বিনের সক্রিয় অবস্থাটা হচ্ছে কি বলতো ভাইয়া? থ্রম্বিন। অর্থাৎ প্রো এবং জেনকে কেটে ফেললে যে উপাদানটা থাকে এইগুলো হচ্ছে সক্রিয় প্রোটিন। ওকে, এছাড়া কি আছে? গ্লুকোজ আছে, কার্বোহাইড্রেট বা শর্করা যেটা খাই আমরা, গ্লুকোজ খাই। এই গ্লুকোজ কিন্তু আমাদের রক্ত রসের মধ্যে আছে। আছে ফ্যাট বা চর্বি কণা। দেখো তুমি স্নেহ জাতীয় খাবার খাও, সেই খাবারগুলো তোমার আলটিমেটলি রক্ত কণিকা, রক্ত রসের মধ্যে চলে যায়। এছাড়া আছে কিছু পরিমাণ খনিজ লবণ। খনিজ লবণ রক্ত রসের মধ্যে পাওয়া যায়। আছে ভিটামিন, আছে হরমোন। তাহলে ভিটামিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, এবং ভিটামিনকে কি বলা হয় থাকে? খাদ্যের প্রাণ বলা হয়। কেন? বলে ভিটামিন অল্প পরিমাণ থেকে অনেক বেশি পরিমাণে কাজ করতে পারে। আর একটা আছে হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসকে হরমোন বলা হয়। আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছি যে হরমোন কাকে বলে। হরমোন কি? হরমোন আমরা দশম অধ্যায়ে গিয়েও পড়বো। হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসটাকে বলি আমরা হরমোন। অর্থাৎ নালীবিহীন গ্রন্থ থেকে যে রসটা নিঃসরণ হবে সে হচ্ছে হরমোন। এবং হরমোন মানব দেহের কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়ে থাকে। তাহলে হরমোনকে আমরা কি বলি? রাসায়নিক দূত। এই হরমোনকে আমরা বলি রাসায়নিক 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 দূত বা কেমিক্যাল মেসেঞ্জার। কেমিক্যাল মেসেঞ্জার, এবিডাবলএসইএন, মেসেঞ্জার। ওকে, তো হরমোনকে মানবদেহের রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়ে থাকে। এছাড়া অ্যান্টিবডি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা রক্তরসের মধ্যে, এইটা হচ্ছে আমার অ্যান্টিবডি। দেখো অ্যান্টিবডি কি করে? অ্যান্টিবডি হচ্ছে রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। আমাদের দেহের প্রতিরক্ষা স্তর হচ্ছে অ্যান্টিবডি। আমাদের দেশের যে প্রতিরক্ষা বাহিনীগুলো আছে তারা কি করে? বাহির থেকে কোনো শত্রু আসলে তাকে খপ করে ধরে ফেলে, যে না, আমার দেশের মধ্যে অনধিকার প্রবেশ করা যাবে না। অনুরূপভাবে আমার দেহের মধ্যে যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু ভিতরে প্রবেশ করতে চায়, তখন অ্যান্টিবডি কিন্তু তাকে বাধা দেয়, অর্থাৎ অল তৈরি করে ফেলে। আরো কিছু আছে কি? বজ্র পদার্থ। দেখো কার্বন ডাই অক্সাইড আমাদের দেহের মধ্যে, রক্ত, এই যে হিমোগ্লোবিন, একটু আগে বলছিলাম যে হিমোগ্লোবিন আমার সারা দেহের মধ্যে অক্সিজেন সরবরাহ করে, কিন্তু কোষের মধ্যে ভাইয়া শ্বসন প্রক্রিয়ায় আবার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আমাদের কোষের মধ্যে যখন সমাজচরণ সংঘটিত হয় তখন বায়ু প্রোডাক্ট হিসেবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইডটা কি আমার দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাহলে একে কি করতে হবে? বের করে দিতে হবে। তখন এই রক্ত রস থেকে কার্বন ডাই অক্সাইডটা রক্ত রসের পানির সাথে বিক্রিয়া করে প্রথমে কার্বলিক অ্যাসিড তৈরি করে এবং পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড হিসেবে আমার দেহ থেকে বের হয়ে যায়। এরপর আছে ইউরিয়া, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ আছে, ইউরিক অ্যাসিড,
এটা আমাদের দেহের বর্জ্য পদার্থ। এইগুলো কিন্তু ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড রক্তের মাধ্যমে এবং রক্তরসের মাধ্যমে বৃক্ষে চলে যায় এবং সেখান থেকে মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। এছাড়াও এই রক্তরসের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড, কিছু পরিমাণ খনিজ লবণ, সোডিয়াম বাইকার্বনেট এবং অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড যদি না থাকতো তাহলে তো প্রোটিনও থাকতো না, তাই না? কারণ অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। রক্তরসের উপাদানগুলো কি? প্রোটিন, গ্লুকোজ, চর্বি কণা, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, বজ্র পদার্থের মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট এবং অ্যামাইনো অ্যাসিড। যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিলাম। ভিটামিন, এটা হচ্ছে খাদ্যের প্রাণ। হরমোন, এটা আমাদের রাসায়নিক দূত। আর অ্যান্টিবডি, দেহে কি করে? রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। ওকে, এবার আসি আমরা হচ্ছে রক্ত কণিকা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব না আজকে, শুধুমাত্র রক্ত কণিকার আমরা টুকটাক ইনফরমেশন জানবো। দেখো, রক্তের কণিকা কত প্রকার। এই রক্তের যে কণিকাটা, এই রক্তের কণিকাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলি আমরা হচ্ছে লোহিত রক্ত কণিকা। দেখো, একটাকে বলছি যে রক্ত রসের পরিমাণ কত পার্সেন্ট ভাইয়া? রক্ত রসের পরিমাণ হচ্ছে 55%। তাহলে রক্তের আহ কণিকার পরিমাণটা কত? বাকিটুকু হবে 100 যোগ করতে কত লাগে? 45%। তাহলে রক্তের কণিকা বা রক্ত কোষ হচ্ছে 55%। এই যে রক্তের কণিকা, এই রক্তের কণিকাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় লোহিত রক্ত কণিকা, একটাকে বলা হয় লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা। দুই নাম্বার একটা আছে হচ্ছে কি বলতো? শ্বেত রক্ত কণিকা। তাহলে শ্বেত রক্ত কণিকা। এবং 4 নম্বরে, সরি 3 নম্বর আছে কি? অনুচক্রিকা। তাহলে এটাকে বলি আমরা অনুচক্রিকা। ওকে, এই তিনটা রক্তের কণিকার কিন্তু আবার ভাইয়া তিনটা করে নাম আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। যে লোহিত রক্ত কণিকার অপর নাম কি? লোহিত রক্ত কণিকার অপর নাম হচ্ছে রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল, অথবা আমরা বলতে পারি RBC। শ্বেত রক্ত কণিকাকে আমরা বলি কি বলতো? হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল অথবা WBC। এবং অনুচক্রিকা আপনাকে বলি কি বলতো? প্লেটলেটস। প্লেটলেটস, তাই না? এই যে প্লেটলেটস আমরা উচ্চারণ করি প্লাটিলেটস, আসলে উচ্চারণটা হবে কি বলতো? প্লেটলেটস। এবার দেখো, আরো দুইটা নাম হয়ে আরো একটা নাম আছে। তাহলে লোহিত রক্ত কণিকার অপর একটা নাম আছে কি বলতো? এরিথ্রোসাইট। এরিথ্রো এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। এখন খেয়াল করো, লোহিত রক্ত কণিকার নাম কেন এরিথ্রোসাইট বললাম? এর কারণ হচ্ছে আমাদের যে লাল অস্থি মজ্জা গুলো আছে, লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় হাড়ের লাল অস্থি মজ্জা থেকে। যে প্রক্রিয়া উৎপন্ন হয় তার নামটা ছিল কি? এরিথ্রোপয়েটিস। নামটা কি বলতো? এর নামটা হচ্ছে এরিথ্রোপয়েটিস। এরিথ্রোপয়েটিস। পয়েটিস। ওকে, তাহলে এরিথ্রোপয়েটিস প্রক্রিয়ার মাধ্যমে কে উৎপন্ন হয়? লোহিত রক্ত কণিকা। এই জন্য এই প্রক্রিয়াটার নাম হয় এরিথ্রোসাইট। সাইট কথার অর্থ কোষ, আর এরিথ্রো আসছে কই থেকে? এরিথ্রোপয়েটিস থেকে, এই প্রক্রিয়া থেকে। সুতরাং লোহিত রক্ত কণিকার আরো একটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। অনেকেই মনে করে এরিথ্রো কথার অর্থ হচ্ছে লাল আর সাইট কথার অর্থ হলো কোষ, তাহলে এরিথ্রোসাইট হচ্ছে লাল কোষ। এবার আসি শ্বেত রক্ত কণিকার কিন্তু আরো একটা নাম আছে, সেটা কি বলতো? লিউকোসাইট। লিউকোসাইট। দেখো, এখানে সাইট কথার অর্থ কোষ আর লিউকো কথার অর্থ হচ্ছে বর্ণহীন। লিউকো শব্দের অর্থ কি বলতো? এই লিউকোটা শব্দের অর্থ হচ্ছে বর্ণহীন। তা লিউকোসাইট বর্ণহীন কোষ, এই জন্য এর বর্ণ কি? সাদা। যেমন তোমরা প্লাস্টিডে পড়েছিল লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে বর্ণহীন প্লাস্টিড। সো লিউকোসাইট মানে বর্ণহীন কোষ। এই বর্ণহীন কোষটা হলো কি? শ্বেত রক্ত কণিকা, কারণ সাদা বর্ণের। এছাড়া অনুচক্রিকার আরো একটা নাম আছে, এটা কি বলতো? থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট। ওকে, তাহলে এই তিনটা রক্তের কণিকার নাম কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এমসিকিউতে কিন্তু আমাদের প্রায়ই আসে। লোহিত রক্ত কণিকা, এর অপর নাম রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট, লাল কোষ। শ্বেত রক্ত কণিকা হোয়াইট ব্লাড সেল, WBC বা লিউকোসাইট বা বর্ণহীন কোষ। অনুচক্রিকা ছোট কোষ, অনু মানে ছোট, ছোট প্লেটলেটস এবং থ্রম্বোসাইট। আশা করি
এই যে রক্তের উপাদান এবং রক্তরস নিয়ে যে বিস্তারিত ক্লাস ছিলাম, তোমাদের অনেকের এই সমস্যা ইনশাল্লাহ থাকবে না। যদি এই টাইপের ভিডিও ভাই আরো পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে। দেখো, ইউটিউবে গিয়ে সার্চ করবা অনলাইন শিক্ষা বাই রানা স্যার। যদি তুমি অনলাইন এখানে ইউটিউবে সার্চ করবা অনলাইন অনলাইন শিক্ষা, এই অনলাইন শিক্ষা লিখে সার্চ করলে তুমি কিন্তু ভাইয়া আমার চ্যানেলটা পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।